আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব অম্ল ক্ষারক লবণ। অষ্টম শ্রেণীর বিজ্ঞানের দশম অধ্যায় অম্ল ক্ষারক লবণ। ঠিক আছে, এই অধ্যায়টা তোমাদেরকে কিভাবে খুব সহজ করে দেওয়া যায় সেই লক্ষ্যে আজকের এই ক্লাসটা। ঠিক আছে, এখন আমরা স্টার্ট করি। এখানে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে। প্রথমত হলো অম্ল, তারপর হলো ক্ষারক, আর হলো লবণ। আরও একটা শব্দ ব্যবহার করা হয় এখানে, নির্দেশক। অম্ল মানে কি? অম্ল মানে হলো অ্যাসিড। ঠিক আছে, ইংরেজিতে অ্যাসিড। ক্ষারক মানে কি? ক্ষারকের ইংরেজিতে বলা হয় বেস। ঠিক আছে, লবণ হলো সল্ট। নির্দেশক এটা হলো ইন্ডিকেটর। পুরো অধ্যায় জুড়ে এই চারটা শব্দ সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমত হলো অম্ল বা অ্যাসিড, এটা কি জিনিস? অম্ল বা অ্যাসিড হলো সেই সকল যৌগ যাদের মধ্যে হাইড্রোজেন থাকবে এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তারা হলো অম্ল অথবা অ্যাসিড। ঠিক আছে, তাহলে কারা অ্যাসিড? আমরা কয়েকটা অ্যাসিডের নাম জানি, যেমন ধরো HCl, এটাকে কি বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডগুলোর নাম প্রথমে মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের জন্য পুরো অধ্যায়টা খুব সহজ হয়ে যাবে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড। তারপরে তাহলে এখানে আমরা কি শিখতেছি? অ্যাসিডের কয়েকটা অ্যাসিডের নাম শিখতেছি আমরা। তারপরে নাইট্রিক অ্যাসিড, HNO3, এটা হলো নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এরপরে হলো ফসফরিক অ্যাসিড, H3PO4, ফসফরিক অ্যাসিড। এরপরে হলো আরেকটা অ্যাসিড হলো পারক্লোরিক অ্যাসিড, HClO4, এটা হলো পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। এরপরে আরেকটা অ্যাসিড হলো অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, অথবা এটার আরেকটা নাম বলা যায় ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, অথবা এটার আরেকটা নাম দেওয়া যায় ভিনেগার। ঠিক আছে, বেশ কয়েকটা অ্যাসিড আমরা শিখলাম। তাহলে অ্যাসিডের মধ্যে আবার অ্যাসিডের প্রকারভেদ আছে। অ্যাসিড দুই প্রকার। অ্যাসিড কত প্রকার? দুই প্রকার। একটা হলো জৈব অ্যাসিড, আর একটা হলো অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কোনগুলো? এটা খুব সহজে মনে রাখা যায় যে কোনো একটা যৌগের মধ্যে যদি COOH মূলক থাকে তাহলে ওই অ্যাসিডটা হলো জৈব অ্যাসিড। কোনো একটা অ্যাসিডের মধ্যে যদি কি থাকে? COOH মূলক যদি থাকে তাহলে ওই অ্যাসিডটাকে কি বলবো আমরা? জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিডের উদাহরণ কোনটা হবে? এই যে CH3COOH, এটা হলো আমাদের জৈব অ্যাসিড। ঠিক আছে, জৈব অ্যাসিডের উদাহরণ হবে এটা। এখানে আরো একটা অ্যাসিড আছে, এটা হলো অক্সালিক অ্যাসিড। তাহলে COOH এটা যদি কোনো একটা যৌগের মধ্যে থাকে তাহলে ওইটা কি ধরনের অ্যাসিড? জৈব অ্যাসিড। তাহলে এই COOHটা দুইবার লিখবা, কেমন? একবার তো এভাবে লিখলা COOH, এটাকে আবার উল্টা করে লিখবা COOH। ঠিক আছে, প্রথমে আমরা এভাবে লিখবো, তারপরে উল্টা করে লিখবো। এই অ্যাসিডটার নাম হলো অক্সালিক অ্যাসিড।
ঠিক আছে, তাহলে এই দুইটা অ্যাসিড হলো কি ধরনের অ্যাসিড? জৈব অ্যাসিড। এই দুইটা অ্যাসিড কি? জৈব অ্যাসিড। কিভাবে বুঝছি? কারণ এই দুইটা অ্যাসিডের মধ্যে কি মূলক আছে? COOH মূলক আছে। এটা খুব সহজে মনে রাখতে পারো যে নিচের কোনটা জৈব অ্যাসিড। তাহলে যেটার মধ্যে COOH মূলক থাকবে ওটা হলো জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিড অথবা এটাকে বলা হয় খনিজ অ্যাসিড। ঠিক আছে, যে সকল অ্যাসিড খনি থেকে প্রাপ্ত যৌগের সাহায্যে তৈরি করা হয় তাদেরকে বলা হয় খনিজ অ্যাসিড। খনিজ অ্যাসিড কোনগুলা? এই যে এখানে তুমি যেগুলা দেখতেছো এগুলা সবগুলাই কি ধরনের অ্যাসিড? খনিজ অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে অ্যাসিডগুলো কি তোমার মুখস্থ করতে কি কঠিন হয়? একটা জিনিস খেয়াল করো, এই যে সালফেট, ঠিক আছে, ধরো আমি সালফিউরিক অ্যাসিড এখানে লিখতে চাই, সালফিউরিক অ্যাসিডে কি থাকবে? সালফেট থাকবে। ঠিক আছে, আমি যেহেতু অ্যাসিড বলতেছি তাহলে অ্যাসিড বললে অবশ্যই কি থাকবে? হাইড্রোজেন থাকবে। এখন সালফেটের যোজনী কত? যৌগমূলক থেকে আমরা গত অধ্যায়ে শিখছিলাম যে সালফেটের যোজনী 2, এটাই হলো সালফিউরিক অ্যাসিড। বা ফসফরিক অ্যাসিড, তাহলে কি থাকবে এখানে? ফসফেট থাকবে। আর ফসফেটের যোজনী কত? 3। এই যে হাইড্রোজেনের পাশে 3 দিব আমরা। ফসফেটের যোজনী আমি হাইড্রোজেনকে দিলাম, আর হাইড্রোজেনের যোজনী হলো 1। এটা দেওয়া এবং না দেওয়া একই কথা। তাহলে এটা হলো ফসফরিক অ্যাসিড। একইভাবে নাইট্রিক অ্যাসিড, এই যে নাইট্রেটের যোজনী 1, এই জন্য হাইড্রোজেন একটা। ফসফেটের যোজনী 3। পারক্লোরিক অ্যাসিড ClO4-, ঠিক আছে, এটার যোজনী 1। ক্লোরিনের যোজনী 1, এই জন্য একটা হাইড্রোজেন বসছে। কিন্তু সালফেটের যোজনী কত? আবার 2। ঠিক আছে, এইভাবে খুব সহজে তুমি এক হলো জৈব অ্যাসিডগুলা আর এক হলো খনিজ অ্যাসিডগুলা মনে রাখতে পারো। প্রথম কাজ হলো এই অ্যাসিডগুলো তুমি মুখস্থ করে ফেলবা। মুখস্থের মধ্যেও মানে টেকনিক করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, যোজনী জানলে তোমার অ্যাসিড লেখাটা খুবই সহজ হয়ে যায়। তাহলে এটা প্রথম আমি অ্যাসিডের পরিচয় দিলাম। তাহলে অ্যাসিডের সংজ্ঞা কি হবে? যে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে, যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে যে সকল যৌগ জলীয় দ্রবণে কি প্রদান করে? হাইড্রোজেন আয়ন প্রদান করে, তাদেরকে কি বলা হয়? অ্যাসিড। ঠিক আছে, এখন এখানে আরো একটা প্রশ্ন আসে। প্রশ্নটা হলো মিথেন। মিথেন কি অ্যাসিড? তাহলে অ্যাসিডের সংজ্ঞাতে আমরা কি জানি? যে সকল যৌগের হাইড্রোজেন থাকবে এবং তারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করবে তারা হলো অ্যাসিড। তাহলে এটার ভিতরে কিন্তু হাইড্রোজেন আছে, কিন্তু এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে না, এই জন্য এটা অ্যাসিড নয়। ঠিক আছে, শুধু হাইড্রোজেন থাকলে হবে না, সেটা প্রদানও করতে হবে, তাহলেই কেবল তাকে আমরা অ্যাসিড বলতে পারি। বোঝা গেছে কিনা? এরপরে চলে আসি আমরা ক্ষারকে। ক্ষারক ইংরেজি কি? এটা হলো বেস। কেমন? তাহলে ক্ষারক কাকে বলে? ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইডকে ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। যেমন ধরো যে কোনো একটা ধাতু বলো, যেমন ধরো সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের অক্সাইড, যেমন ধরো সোডিয়াম অক্সাইড। এখন অক্সিজেনের যোজনী কত? 2। অথবা ধরো সোডিয়ামের হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়ামের হাইড্রোক্সাইড, এটাকে কি বলবো আমরা? ক্ষারক। ধাতুর অক্সাইড অথবা ধাতুর হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা ধরো ক্যালসিয়াম অক্সাইড, এগুলো হলো ক্ষারক। ঠিক আছে, ক্ষারকের পরে আরেকটা টার্ম চলে আসে, সেটা হলো ক্ষার। ক্ষার কারা? যে সকল পদার্থ, যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাকে ক্ষার বলে। যে সকল ক্ষারক পানিতে
দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো হলো, ক্যালসিয়াম অক্সাইড যখন পানিতে দ্রবীভূত হয় তখন সে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আবার জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে। তাহলে আমরা মেইন বইয়ে চলে যাই। তোমাদের মেইন বইয়ে 99 পৃষ্ঠায় দেখো, ঠিক আছে? মোটামুটি অ্যাসিড ক্ষারক জিনিসটা বুঝে গেছে কিনা, আমরা ডিটেলস আরো আলোচনা করব। এখানে প্রথমে আসে লিটমাস পেপার। লিটমাস পেপার অথবা লিটমাস কাগজ, লিটমাস কাগজ, ঠিক আছে? লিটমাস কাগজ এটা কি, কোথা থেকে তৈরি? লাইকেন নামক একটা উদ্ভিদের দেহ থেকে এটা তৈরি হয়, ঠিক আছে? লাইকেন নামক একটা উদ্ভিদ আছে, ওইটা থেকে যে রংটা পাওয়া যাবে এখান থেকে লিটমাস কাগজ তৈরি করা হয়। এখন কথা হলো লিটমাস কাগজের কাজ কি? লিটমাস কাগজকে বলা হয় নির্দেশক। ইংরেজিতে কি বলে? নির্দেশক ইংরেজি হলো ইন্ডিকেটর, ঠিক আছে? তো নির্দেশক কারা? যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটা পদার্থ অ্যাসিড নাকি ক্ষারক নাকি নিরপেক্ষ পদার্থ সেটা নির্দেশ করে, তাকে বলা হয় নির্দেশক, ঠিক আছে? নির্দেশকের মধ্যে একটা হলো লিটমাস কাগজ, এছাড়াও কিন্তু আরো নির্দেশক আছে, যেমন ধরো ফেনফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলোও নির্দেশক। তাহলে খেয়াল করো, এই যে নির্দেশকগুলো আমি আলাদাভাবে লিখে দিচ্ছি। তাহলে নির্দেশকের মধ্যে একটা হলো লিটমাস কাগজ, ঠিক আছে? 1 নাম্বার হলো লিটমাস কাগজ, লিটমাস পেপার অথবা কাগজ। 2 নাম্বার বলছি আমরা ফেনফথেলিন, তারপরে হলো মিথাইল অরেঞ্জ, তারপরে হলো মিথাইল রেড, এই 4টা, ঠিক আছে? এছাড়াও আরো আছে, তোমাদের অষ্টম শ্রেণীর জন্য এই 4টা যথেষ্ট। লিটমাস কাগজ, ফেনফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই 4টা মুখস্থ রাখবা। তাহলে এখন লিটমাস কাগজ আমি নির্দেশকের সংজ্ঞাতে বলছি, যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটা যৌগ অ্যাসিড নাকি ক্ষারক নাকি নিরপেক্ষ পদার্থ এটা নির্দেশ করে। যেমন লিটমাস কাগজ 2 রকমের হতে পারে, একটা হলো নীল লিটমাস পেপার অথবা লাল লিটমাস পেপার, ঠিক আছে? ধরো একটা লিটমাস পেপার নিলাম, এটা একটা বিকার নিলাম আমি, কেমন? ওই বিকারের মধ্যে কি দিলাম? অ্যাসিড দিলাম, ঠিক আছে? এখানে একটা ছোট সংকেত শিখে রাখো, মানে ছন্দ শিখে রাখো, অনিলা, ঠিক আছে? এটা হলো টেকনিক। অনিলা, অতে আমরা কি বুঝবো? অম্ল। নিতে কি বুঝবো? নীল লিটমাস পেপারকে কি করে? লাল করে,
খুব সহজ। অনিরা ধরো একটা মেয়ের নাম, তাহলে সে কি করে? অম্ল নীল লিটমাস পেপারকে কি করবে? লাল করে। তাহলে এখানে যখন আমি নীল লিটমাস পেপার দিলাম, তখন এই নীল লিটমাস পেপারটা কিসে কনভার্ট হয়ে যাবে? লালে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি কি দিছি? অ্যাসিড মানে অম্ল, কেমন? অম্ল নিলাম, অম্ল বা অ্যাসিড নিলাম। যেমন ধরো আমি একটা উদাহরণে দিই, সালফিউরিক অ্যাসিড নিলাম। এই পাত্রে আমি কি নিলাম? সালফিউরিক অ্যাসিড নিলাম। এখানে আমি একটা নীল লিটমাস পেপার ডুবাইলাম। ডুবানোর কারণে এটা কি হয়ে গেল? লাল হয়ে গেল। তাহলে এই যে নীল লাল হয়ে গেছে, এখান থেকে দেখেও তুমি বুঝতে পারো যে এখানে যে দ্রবণটা আছে অথবা যে তরল পদার্থটা আছে এটা একটা অ্যাসিড। ঠিক আছে, এখন ধরো একটা দুষ্ট ছাত্র, সে বলল যে না আমি লাল ডুবাবো না, আমি নীল ডুবাবো না, আমি লাল ডুবাবো। আমি কি করব? লাল ডুবাবো। ছাত্রের কথা হলো সে লাল ডুবাবে। তাহলে এই লাল লিটমাস পেপার, ধরো এটাকে আমি লাল করে দিই। এই লাল লিটমাস পেপার যদি আমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে দিই, আগে কি দিছিলাম? আগে দিছি আমি নীল লিটমাস পেপার, এখন কি করলাম? লাল লিটমাস পেপার দিলাম। তাহলে লাল লিটমাস পেপার কি হবে? এটার কোনো ধরনের বর্ণ পরিবর্তন করবে না। বোঝা গেছে কিনা? তাহলে নীল লিটমাস পেপার লাল করবে, কিন্তু লাল লিটমাস পেপার কোনো ধরনের বর্ণ পরিবর্তন করবে না। একইভাবে ধরো আমি এই বিকারে এবার অ্যাসিড না নিয়ে যে কোনো একটা ক্ষারক নিলাম, যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা কি? এটা একটা ক্ষারক। তাহলে এখানে আমি যদি একটা লাল লিটমাস পেপার ডুবাই দিই, এই লাল লিটমাস পেপার কিসে কনভার্ট হয়ে যাবে? নীল লিটমাস পেপারে। ঠিক আছে, শুধু তুমি একটু এটা মুখস্থ রাখো যে অম্ল নীল লিটমাসকে লাল করে, তাহলে ক্ষারক কি করবে? লালকে নীল করবে। অম্ল যদি নীলকে লাল করে, তাহলে ক্ষারক কি করবে? লালকে নীল করবে। অম্লের বিপরীত হলো ক্ষারক, এটা পরস্পরের বিপরীত ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে এই যে লাল লিটমাস পেপার, এই লাল লিটমাস পেপার কিসে কনভার্ট হয়ে যাবে? নীলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে এখানে যদি আমি লাল লিটমাস পেপার না দিয়ে কি দিই? নীল লিটমাস পেপার দিই, তাহলে এটার বর্ণের কোনো ধরনের পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এখানে আসলে বর্ণের কেন পরিবর্তন হয় এটা যদি তোমাদের মাথায় আসে, এখানে মূলত এই যে লিটমাস কাগজ আছে, এটা একটা রাসায়নিক পদার্থ থাকে। এই রাসায়নিক পদার্থটা কার সাথে বিক্রিয়া করে? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার কারণেই মূলত লাল লিটমাস পেপার কিসে কনভার্ট হয়ে যায়? নীলে। আমি এখন এখানে একটু লিখে দিই যে অম্ল নীল লিটমাস পেপারকে লাল করে, অম্ল লাল লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করে না, বর্ণ পরিবর্তন করে না। এটা ক্লিয়ার হওয়া উচিত, কেমন? নতুবা ভুল করবা পরীক্ষা হলে। আর ক্ষারক কি করে? তার উল্টোটা, নীলকে যেহেতু এখানে লাল করতেছে, তাহলে ক্ষারক কি করবে? লালকে নীল করে। ঠিক আছে, আর যদি নীল লিটমাস পেপার ডুবাই, তাহলে কোনো ধরনের বর্ণ পরিবর্তন হবে না। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? এরপরে 99 পৃষ্ঠার নিচে একটা চক আছে, দেখো। আঙ্গুর, কমলা লেবু এগুলোতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। টমেটোতে অক্সালিক অ্যাসিড। এখানে যে চারটা আছে, আপেল, আনারস, ম্যালিক অ্যাসিড, এই চারটা পুরোটা মুখস্থ করে রাখবা। ঠিক আছে, পরীক্ষায় আসে। এরপরে 99 পৃষ্ঠার পরে 100 নম্বর পৃষ্ঠায় যাও। চুনের সাথে পানি যোগ করা হয়েছে, চুনের সাথে পানি যোগ করা হয়েছে। এটা হলো চুনের পানি তৈরি হয়, চুনের পানি। এখন চুনের সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড। আর এখানে কি? পানি দিব। তাহলে কি তৈরি হয়? ক্যালসিয়াম
হাইড্রোক্সাইড। তাহলে চুনের পানি, এটার সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড। আর পানির সংকেত হলো এটা। ঠিক আছে, তাহলে এখানে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, এটা যদি আমি একটা বিকারে নিয়ে আসি, বিকারে নিয়ে আসার পরে এখানে বিকারে নিয়ে আসার পরে আমি যদি এখানে লাল লিটমাস পেপার ডুবাই, কোন লিটমাস পেপার ডুবালাম? লাল লিটমাস পেপার ডুবাই, তাহলে এটা নীলে কনভার্ট হয়ে যাবে। লাল লিটমাস পেপার নীল লিটমাসে পরিণত হয়ে যাবে। কেন? কারণ হলো এটা একটা ক্ষারক অথবা ক্ষার। ক্ষারক অথবা ক্ষার কি করে? লাল লিটমাস পেপারকে নীলে কনভার্ট করে। তুমি শুধু অম্লেটটা মনে রাখবা যে অনীলা, অম্ল নীল লিটমাসকে লাল করে, তাহলে ক্ষারক তার উল্টোটা করবে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? তাহলে আর কি কি হইতে পারে ক্ষারক? যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তুমি যদি এই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডে দাও, সেম ঘটনাটাই ঘটবে। সোডিয়াম হাইড্রোক্সাইড কি কি কাজে ব্যবহার করা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড কি কাজে ব্যবহার করা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড হলো সাবান তৈরিতে। আমরা যে সাবান ব্যবহার করি, এই সাবান তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এরপরে এটা কাগজ এবং রেয়ন শিল্পে ব্যবহার করা হয়। তাহলে ব্যবহারগুলো একটু শিখে ফেলবা যে সোডিয়াম হাইড্রোক্সাইড কোথায় ব্যবহার করা হয়? সাবান তৈরিতে ব্যবহার করা হয়, কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। তোমরা যে কাগজ দিয়ে লেখালেখি করো, এই কাগজে তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে রেয়ন শিল্পে ব্যবহার করা হয়। এরপরে টপিকসটা হলো নির্দেশক। নির্দেশক সম্পর্কে অলরেডি বলছি আমি, যে নির্দেশক নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটা পদার্থ অ্যাসিড নাকি ক্ষারক নাকি নিরপেক্ষ পদার্থ তা নির্দেশ করতে ব্যবহার করা হয়। নির্দেশক কি কি আছে? লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথেলিন। এই কয়েকটা লিটমাস পেপারের নির্দেশকের নাম মুখস্থ রাখবা। ঠিক আছে, এরপরে আছে অ্যাসিড। অ্যাসিড কি জিনিস? অ্যাসিড হলো যাদের মধ্যে হাইড্রোজেন থাকবে, আর হলো যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে, তারা হলো অ্যাসিড। এই অ্যাসিডের মধ্যে আছে কয়েক রকমের অ্যাসিড, তোমাদেরকে শুরুতেই আমি দেখাইছি। এখন অ্যাসিড কিভাবে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে এটা একটু দেখি আমরা। যেমন ধরো হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে, এটাকে যখন আমরা কিসে দিব, এটার সাথে যখন পানি মিক্স করব, তখন কি হয়? আমরা বলছিলাম কি, যে যারা অ্যাসিড তারা জলীয় দ্রবণে কি প্রদান করে? হাইড্রোজেন আয়ন প্রদান করে। এই যে হাইড্রোজেন, এটা কি হিসেবে থাকবে? মনে রাখবা, যে কোনো একটা যৌগের প্রথম অংশ ধনাত্মক হয় আর নিচে পরের অংশ ঋণাত্মক হয়, তাহলে হাইড্রোজেন কি হিসেবে থাকবে? H+। আর ক্লোরিন থাকবে Cl-। ঠিক আছে, এইভাবে পরীক্ষার হলে দিয়ে দিবা যে হাইড্রোজেন ক্লোরাইড একটি অ্যাসিড, সে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে। যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড অথবা ভিনেগার অথবা ইথানোয়িক অ্যাসিড, এর সংকেত কি? CH3COOH। এটাকে যখন আমরা পানিতে দিব, তখন কি হবে? এই যে এইচটা কিন্তু এই তিনটা এইচকে আবার ধরিও না, এই এইচটাই জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন হিসেবে চলে যাবে, বাকিগুলা আগে যেভাবে ছিল ওইভাবেই থাকবে। তাহলে এখানে মাইনাস হবে প্লাস H+। ঠিক আছে, এই হাইড্রোজেন কি হিসেবে, এই অ্যাসিডের এই এইচটা মূলত H+ হিসেবে বের হয়ে যাবে। এটা যদি H+ হয়, এটা অবশ্যই কি হবে? মাইনাস হবে। তাহলে এই যে CH3CO- আর হলো হাইড্রোজেন আয়ন, এটার নাম হলো অ্যাসিটেট আয়ন। অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন। ঠিক আছে, আর এটা তো হলো হাইড্রোজেন আয়ন, অথবা আরো এক নাম বলা যায় প্রোটন। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? এরপরের টপিকস আমরা চলে যাই 101 নাম্বার পৃষ্ঠা। ক্ষারক। ক্ষারক হলো সেই সকল পদার্থ, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারক হলো সেই সকল পদার্থ যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকবে, এবং যারা জলীয় দ্রবণে কি প্রদান করবে? হাইড্রোক্সিল আয়ন প্রদান করবে, তাদেরকে কি বলা হয়? ক্ষারক। ঠিক আছে, ক্ষারক হলো ওই সকল পদার্থ যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকবে, এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে, তারা হলো ক্ষারক। তাহলে আমরা উদাহরণ দেখি একটু কিভাবে তারা হাইড্রোজেন আয়ন প্রদান করে। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাকে যখন আমরা কিসে দিব? পানিতে দিব, তখন সে কি প্রদান করবে? এই যে OH যেটা,
হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সিল আয়ন এবং কি প্রদান করবে এখানে সোডিয়াম আয়ন। এই যে এখানে সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সিলটা হলো মাইনাস, ঠিক আছে। এই সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন প্রদান করবে। যেমন ধরো চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অথবা এটাকে স্লেকেট লাইমও বলা হয়। এটা যখন পানিতে দেওয়া হবে তখন ক্যালসিয়াম 2+। কেন 2+? কারণ হলো ক্যালসিয়ামের যোজনী 2। এই যে ক্যালসিয়ামের যোজনী 2, এটা আমরা হাইড্রোক্সিল মূলকের পাশে দিছি, আর হাইড্রোক্সিল মূলকের যোজনী কত 1, ঠিক আছে। প্রথম অংশটা প্লাস হয় আর দ্বিতীয় অংশটা কি হয়, মাইনাস হয়। এখন এখানে হাইড্রোক্সিল মূলক আছে কয়টা, 2টা, তাহলে সামনে কত বসবে, 2, ঠিক আছে। এভাবে তুমি সহজে বিক্রিয়াগুলো দেখাতে হবে। বিক্রিয়া যদি না দেখাও তাহলে নাম্বার পাবা না, বিক্রিয়া অবশ্যই তোমাকে দেখাতে হবে। এখানে কিছু ব্যতিক্রম আছে। আমাদের সংজ্ঞায় আমরা কি বলছি, যে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকতে হবে এবং জলীয় দ্রবণে কি প্রদান করতে হবে, হাইড্রোক্সিল আয়ন। কিন্তু দেখো এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটার ভিতরে অক্সিজেন থাকলেও হাইড্রোজেন কিন্তু নাই, কিন্তু এটা ক্ষারক। কিভাবে? কারণ হলো ক্যালসিয়াম অক্সাইডকে যখন পানিতে দেওয়া হয় তখন কি তৈরি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কি প্রদান করবে এবার বলো, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন প্রদান করে। বুঝা গেছে? তাহলে এটাকে যখন আমি পানিতে দিচ্ছি কি তৈরি হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন প্রদান করতেছে, বিদায় ক্যালসিয়াম অক্সাইডও ক্ষারক। বুঝা গেছে? এগুলো ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো কিন্তু পরীক্ষায় আসে। কেমিস্ট্রির ক্ষেত্রে মনে রাখবা যে ব্যতিক্রম সবসময় পরীক্ষায় আসে। এরপরে আরো একটা যৌগ আছে, এটা হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত জানতে হবে, সংকেত না জানলে এগুলা কঠিন হয়ে যাবে। অ্যামোনিয়ার সংকেত কি, NH3। অ্যামোনিয়ার সংকেত কি, NH3। কেন? এই যে নাইট্রোজেনের যোজনী 3 আর হাইড্রোজেনের যোজনী 1, এভাবে তুমি মনে রাখবা। অ্যামোনিয়াও পানির সংস্পর্শে কি হয়ে যায়, অ্যামোনিয়া যখন পানিতে দেওয়া হয় তখন কি তৈরি হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এবার দেখো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পানিতে কি প্রদান করবে, অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে। এই যে দেখো তার ভিতরে কিন্তু হাইড্রোজেন আছে কিন্তু অক্সিজেন কিন্তু নাই, ঠিক আছে। আমাদের শর্ত কি ছিল, যে অক্সিজেনও থাকতে হবে হাইড্রোজেনও থাকতে হবে। দেখো তার ভিতরে হাইড্রোজেন আছে কিন্তু অক্সিজেন নাই, তারপরেও সে ক্ষারক। কারণ হলো তাকে পানিতে দিলে কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরবর্তীতে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন প্রদান করতেছে। এই যে লাস্ট যেটা হাইড্রোক্সিল আয়ন প্রদান করা, সে কিন্তু এটা করতে পারে, এই জন্য অ্যামোনিয়াও ক্ষারক, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? এরপরে আমি ক্ষারের সংজ্ঞা বলছিলাম, যে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত তারা হলো ক্ষার, স্পেশাল নাম। তাহলে কোনো একটা পদার্থ ক্ষার হতে হলে তাকে অবশ্যই ক্ষারক হতে হবে। কোনো একটা পদার্থ ক্ষার হতে হলে তাকে অবশ্যই কি হতে হবে, ক্ষারক হতে হবে, নতুবা সে ক্ষার হতে পারবে না। কোনো একটা পদার্থ ধরো ক্ষারকে না, তাহলে সে কোনো রকমই ক্ষার হতে পারবে না। আবার কিছু পদার্থ আছে যেটা ক্ষারক কিন্তু ক্ষার নয়, তাহলে ক্ষার হওয়ার শর্ত কি, এটা পানিতে দ্রবীভূত হতে হবে। যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলবো, ক্ষার। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড ধরো পরীক্ষা দিতে বসছে, এটা একটা ক্ষারক। কিভাবে বুঝছি আমি, কারণ এখানে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে। এখন এটা ক্ষার কিনা, ঠিক আছে। এটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা পানিতে দিব এটা পানিতে দ্রবীভূত হয়ে যায়, তাহলে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি লিখতে পারি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। তাহলে একই সাথে সে ক্ষারক আবার ক্ষারক। কিন্তু এটা পরীক্ষায় আসবে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাতে কি আছে, অক্সিজেন আছে হাইড্রোজেন আছে, তার মানে এটা ক্ষারক, কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয় না, পানিতে দ্রবীভূত হয় না, খুব ইম্পর্টেন্ট, পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এটা ক্ষারক কিন্তু ক্ষার নয়। এ পর্যন্ত বোঝা গেছে কিনা?
তাহলে ক্ষার, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। পরীক্ষা আসলে পারবা, এটার উদাহরণ দিবা, এটার উদাহরণ দিবা। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। কিছু কিছু ব্যতিক্রম আছে, পরীক্ষা এটা আসবে। ক্ষারকের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য কি পড়ছিলাম, যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে, এটা একটা অ্যাসিডের বৈশিষ্ট্য। তোমাকে যদি পরীক্ষা আসে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, ব্যাখ্যা করো, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, এটা হলো প্রথমত বলবা যে এটা নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে, তারপরে ধরো তোমরা অনেক অ্যাসিড টেস্ট করছো, যেমন ধরো এই যে আনারস, বা ধরো তেঁতুল, তেঁতুলে কোন অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড। এটা যখন খাও তখন কেমন লাগে, টক লাগে। তাহলে তুমি অ্যাসিডের একটা বৈশিষ্ট্য বলবা যে অ্যাসিড টক স্বাদযুক্ত। তবে এখানে সতর্কতা আছে, যে তুমি সালফিউরিক অ্যাসিড টেস্ট করা যাবে না। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড যদি তুমি একবার টেস্ট করো, টেস্ট তো কি দিয়ে করবা, জিভা দিয়ে করবা, তাহলে আর একবারে এটাই লাস্ট টেস্ট হয়ে যাবে, যে সারা জীবন আর কখনো টেস্ট করতে পারবে না। তাহলে সালফিউরিক অ্যাসিড টেস্ট করতে যাওয়া যাবে না, প্রথম কথা হলো এটা। দ্বিতীয়ত হলো যে অ্যাসিড টকসাকযুক্ত, এটা কিভাবে বুঝবো, এই যে বিভিন্ন ফলমূল এগুলাতে যে অ্যাসিডগুলো থাকে এগুলা টকসাকযুক্ত হয়। যেমন তেঁতুল টকসাকযুক্ত, তেঁতুলে যে টার্টারিক অ্যাসিড থাকে এটা টকসাকযুক্ত। তাহলে লিটমাস পেপারের বর্ণ নীল থেকে লাল করবে টকসাকযুক্ত। আপাতত এই দুইটা বৈশিষ্ট্য আমরা শিখি, পরবর্তীতে আরো শিখব। ক্ষারকের তাহলে কি বৈশিষ্ট্য হতে পারে, ক্ষারক লাল লিটমাসকে নীল করে। দ্বিতীয়ত আর একটা কথা হলো, ক্ষারক পিচ্ছিল যুক্ত হয়। ঠিক আছে, পিচ্ছিল হয়। যেমন ধরো সাবানে যে ক্ষার থাকার কারণে এটা কি হয়, পিচ্ছিল হয়। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। এরপরে ক্ষারীয় পদার্থগুলো হবে কটু স্বাদযুক্ত। ক্ষারীয় পদার্থ হবে কটু স্বাদযুক্ত, তবে কোনো ধরনের ক্ষারীয় পদার্থ এভাবে টেস্ট করা যাবে না। ঠিক আছে, তুমি অ্যাসিড, তাও সব অ্যাসিড টেস্ট করা যাবে না, যেগুলো খাওয়া যায় শুধু ওগুলাই টেস্ট করা যাবে। তাহলে ক্ষার হলো কটু স্বাদযুক্ত। এরপরে দেখো 101 পৃষ্ঠার নিচে অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার। এরপরের টপিকস হলো অ্যাসিড এবং ক্ষারকের ব্যবহার। অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার। আচ্ছা, আমরা প্রথমে অ্যাসিডের ব্যবহারটা দেখি। অ্যাসিডের ব্যবহার, অ্যাসিড কি কি কাজে ব্যবহার করা হয়। যেমন আমরা দৈনন্দিন জীবনে খাবারের কাজে অ্যাসিড ব্যবহার করি। ঠিক আছে, বিভিন্ন ফলমূলগুলোতে অ্যাসিড থাকে। এরপরে এটা পৃষ্ঠা নাম্বার হলো 102 পৃষ্ঠা। ঠিক আছে, তারপরে যে অ্যাসিডগুলো খাওয়া যায়, আমরা অ্যাসিড দুই প্রকার বলছি, একটা হলো জৈব অ্যাসিড আর একটা হলো খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো খাওয়া যাবে, কিন্তু খনিজ অ্যাসিডগুলো খাওয়া যায় না। তবে মজার ব্যাপার হলো, খনিজ অ্যাসিডের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমাদের শরীরের পাকস্থলীর মধ্যে থাকে। তাহলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবার হজমে সহায়তা করে, কোনো ধরনের জীবাণু প্রবেশ করলে জীবাণুকে ধ্বংস করে। এগুলো হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার। তারপরে যেমন ধরো ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি, এটা রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটার অভাবে স্কারবি রোগ হয়। অ্যাসকর্বিক অ্যাসিড থেকে স্কারবি রোগ হয়, অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে স্কারবি রোগ হয়। এটা কোথায় থাকে, তোমার ভিটামিন সিতে থাকে। ঠিক আছে, এরপরে বেশ কয়েকটা অ্যাসিডের নাম আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা আমি শুরুতে শিখাইছি তোমাদেরকে। তারপরে অ্যাসিড যদি কেউ, পূর্বে দেখা গেছে যে অ্যাসিড একজন আরেকজনের মুখে ছুঁড়ে মারতো, এতে করে তার দেখা গেছে পুরো চেহারাটা ঝলসে যেত, তাহলে এই ধরনের ঘটনা অবশ্যই দণ্ডনীয় অপরাধ। তারপরে অ্যাসিড আর কি কি কাজে ব্যবহার করা যায়, যেমন নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়, সোনার গহনা তৈরিতে। তারপরে হলো স্বর্ণকাররা সোনার গহনা তৈরিতে এটা ব্যবহার করে। এরপরে সালফিউরিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়, আইপিএস, মাইক। ঠিক আছে, এগুলাতে যে ব্যাটারিটা তৈরি করা হয়, এই ব্যাটারিটা হলো সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়।
এরপরে সাপের উপদ্রব, পাহাড়ি অঞ্চলে যেখানে সাপের উপদ্রব অনেক বেশি সেখানে একটা অ্যাসিড ব্যবহার করে, এটার নাম হলো কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড, এটার সংকেত কি C6H5OH। ঠিক আছে, এটা হলো কার্বলিক অ্যাসিড। এটার মুখটা খুলে রাখলে দেখা গেছে যে কোনো সাপ আর ঘরের ভিতরে প্রবেশ করে না। এটার যে ঘ্রাণ বের হয় ওই ঘ্রাণের তেজের কারণে কোনো সাপ আর ঘরের ভিতরে প্রবেশ করে না। এটা সাধারণত যে সকল অঞ্চলে সাপের উপদ্রব অনেক বেশি সেখানে ব্যবহার করা হয়। এরপরে হলো সালফিউরিক অ্যাসিড। এটার ব্যবহারের উপর ভিত্তি করে কোনো একটা দেশ কত বেশি উন্নত তা বোঝা যায়, কারণ সালফিউরিক অ্যাসিড শিল্প কারখানায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কোনো একটা দেশ যদি শিল্প কারখানা অনেক বেশি সমৃদ্ধশালী হয় সেখানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি ব্যবহার করা হয়। এখান থেকে বোঝা যায় যে সেই দেশটা তত বেশি উন্নত। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি কাজে ব্যবহার করে? ইস্পাত তৈরির কারখানায় ব্যবহার করে, ওষুধ, চামড়া শিল্প ইত্যাদিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এরপর হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড সার কারখানা বিস্ফোরক পদার্থ তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে পরীক্ষায় মাঝে মাঝে আসে যে সার কারখানা এবং বিস্ফোরক, সার কারখানা এবং হলো কি বিস্ফোরক, বিস্ফোরক তৈরিতে নাইট্রিক অ্যাসিডও ব্যবহার করা হয়, আবার কি ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিডও ব্যবহার করা হয়। সার কারখানাতেও নাইট্রিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড, বিস্ফোরক তৈরিতেও নাইট্রিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যাসিডের ব্যবহার গেল। এবার 101 পৃষ্ঠার নিচের অংশটাতে দেখো যে কিছু ক্ষারকের ব্যবহার আছে। তোমরা তো ব্লিচিং পাউডারের নাম শুনছো। ব্লিচিং পাউডার কি কাজ করে? জীবাণুনাশক হিসেবে কাজ করে। অথবা দেখা গেছে কোনো একটা সাদা কাপড়ে যদি কোনো একটা দাগ পড়ে যায় সেক্ষেত্রে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি। সাদা কাপড়ে যদি দাগ পড়ে যায় সেক্ষেত্রে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। তাহলে এই ব্লিচিং পাউডারটা কি দিয়ে তৈরি? প্রথমে আগে ব্লিচিং পাউডারের সংকেতটা জানো। ব্লিচিং পাউডার কেমন? ব্লিচিং পাউডার এটা হলো CaOCl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, আচ্ছা আমি লিখে দিই, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এই ক্যালসিয়াম ব্লিচিং পাউডারটা কিভাবে তৈরি করে? আমরা যে একটা ক্ষারক জানি বা ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, চুনের পানি যেটাকে বলা হয়, এটার সাথে আমরা কি দিব? ক্লোরিন গ্যাস। তোমার এখানে তাপ দিতে হবে, কেমন? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার তৈরি করে। এই বিক্রিয়াটা সরাসরি বইয়ে দেওয়া নাই, তুমি বইয়ের ওই জায়গাটাতে এই বিক্রিয়াটা লিখে রাখবা যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড উৎপাদন করে। তাহলে এই যে এখানে বর্ণনা, বিক্রিয়ার যে বর্ণনা, এটাকে মুখস্থ করা লাগে। দেখো এই বর্ণনাটা আমি কিভাবে দিই, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড অথবা ব্লিচিং পাউডার তৈরি করে। ঠিক আছে, খুবই সহজ। এরপরে চুনের পানি বা লাইম ওয়াটার যেটাকে বলা হয়, এই যে চুনের পানি, এটার আলাদা ব্যবহার আছে। চুনের পানি অথবা লাইম ওয়াটার, এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় তোমার হোয়াইট ওয়াশ হিসেবে, ঘরবাড়ি হোয়াইট ওয়াশ করতে এই লাইম ওয়াটার ব্যবহার করা হয়। ঠিক আছে, লাইম ওয়াটার কি কাজে ব্যবহার করা হয়? ঘরবাড়ির হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয়। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি পানি মিক্স করে কি তৈরি করি? পেস্ট তৈরি করি। পানি মিক্স করে পেস্ট তৈরি করি, সেক্ষেত্রে এটা কি কাজে ব্যবহার করা হবে? পোকামাকড় দমনে। পোকামাকড় দমনে, কেমন? পোকামাকড় দমনে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে মিক্স করে যে পেস্টটা তৈরি করা হয়, এটা পোকামাকড় দমনে ব্যবহার করা হয়। এটাকে বলা হয় মিল্ক অফ লাইম। মিল্ক অফ লাইম।
মিল্ক অফ লাইম, এটা খুব ইম্পর্টেন্ট। মিল্ক অফ লাইম, বা বাংলাতে বলি আমরা, বাংলাতে লিখলে মিল্ক অফ লাইম। এই মিল্ক অফ লাইম কি কাজে ব্যবহার করা হয়? পোকামাকড় দমনে মিল্ক অফ লাইম ব্যবহার করা হয়। এরপরে আমরা যখন পাকস্থলীতে আমাদের কি অ্যাসিড থাকে বললাম, যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা কি বলি যে আমাদের গ্যাস্ট্রিক হয়েছে। তাহলে গ্যাস্ট্রিক হলে সেক্ষেত্রে কি করণীয়? গ্যাস্ট্রিক হলে আমরা কি খাই? ও গ্যাস্ট্রিকের ওষুধ খাই। এই গ্যাস্ট্রিকের ওষুধ কি দিয়ে তৈরি? তাহলে আমাদের শরীরের ভিতরে কি তৈরি হচ্ছে? অতিরিক্ত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেটা আমাদের শরীরে জ্বালা পোড়া তৈরি করে। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ধ্বংস করার জন্য কি ব্যবহার করা হয়? অ্যান্টাসিড। অ্যান্টাসিড শব্দটা কিভাবে আসছে? যে অ্যান্টি যোগ অ্যাসিড, মানে অ্যাসিডের বিপরীত, ঠিক আছে? তো এই অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আছে, এটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ। গ্যাস্ট্রিকের ওষুধে কি কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কেন অ্যান্টাসিড হিসেবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়? কারণ হলো এই যে অতিরিক্ত যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করে? দেখো, বিক্রিয়া দেখলে তোমরা মাথা একবার গরম হয়ে যায়, কিন্তু বিক্রিয়াগুলো খুবই সহজ। আমি কি বলছি, যে কোনো একটা যৌগের প্রথম অংশ ধনাত্মক আর দ্বিতীয় অংশ ঋণাত্মক। তাহলে ম্যাগনেসিয়াম এটা ধাতু, এভাবে তুমি মনে রাখতে পারো যে ধাতু সমূহ ধনাত্মক হয়। অথবা বিক্রিয়কের কোনো একটা যৌগের প্রথম অংশ ধনাত্মক আর দ্বিতীয় অংশ ঋণাত্মক হয়। তাহলে এই যে ম্যাগনেসিয়াম, এটার সাথে তাহলে কে যুক্ত হবে? ক্লোরিন। তাহলে তুমি ম্যাগনেসিয়াম আর ক্লোরিন লিখে ফেলো, খুবই সহজ। এখন ম্যাগনেসিয়াম ক্লোরিন লেখার পরে তোমার যে জিনিসটা জানতে হবে, এটা হলো ম্যাগনেসিয়ামের যোজনী কত। ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2 আর ক্লোরিনের যোজনী 1। এরপরে বাকি যে হাইড্রোজেন আর কি আছে? হাইড্রোক্সাইড আছে। এইচ আর ওএইচ মিলে কি তৈরি হতে পারে বলো? পানি। এইচ আর ওএইচ মিলে কি তৈরি হয়? পানি। এরপরে দেখো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার কোনো কোনো অ্যান্টাসিডে দেখা গেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3 আর হাইড্রোক্সাইডের যোজনী 1। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? আবার সেম জিনিস, এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে কে যুক্ত হবে? ক্লোরিন। তাহলে প্লাস অংশটাকে আমরা প্রথমে লিখব, তারপরে মাইনাস অংশ। অ্যালুমিনিয়ামের যোজনী 3 আর ক্লোরিনের যোজনী 1, এটা না দেওয়া লাগবে না, ঠিক আছে? আর এইচ এবং ওএইচ মিলে কি তৈরি হয়? পানি। কত সহজ বিক্রিয়া! অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করে। ঠিক আছে, আমি আবারও বলি যে আমাদের দেহে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই। এই গ্যাস্ট্রিকের ওষুধের ভিতরে কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কাজ কি? এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের দেহে তৈরি হচ্ছে, তার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ এবং পানি তৈরি করে। লবণ এবং পানি তৈরি করে। তাহলে এই লবণ এবং পানি তৈরি করে, এই লবণটা আবার দেহের জন্য ক্ষতিকর না, ঠিক আছে? তাহলে একইভাবে এই জায়গায়ও লবণ এবং পানি তৈরি করে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া। অ্যাসিড এবং ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা হলো 103 নম্বর পৃষ্ঠা। এটা শেখার আগে আমাদের এক দুইটা জিনিস জানতে হবে। চুনাপাথরের সংকেত কি? চুনাপাথরের সংকেত কি তোমাদেরকে লিখে দিই আমি। চুনের সংকেত হলো ক্যালসিয়াম অক্সাইড। চুনের পানির সংকেত কি? চুনের পানির সংকেত হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের পানির সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? আরেকটা হলো চুনাপাথর। চুনাপাথর, চুনাপাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? তাহলে চুন, চুনের পানি এবং চুনাপাথর, এই তিনটা জিনিস একসাথে মনে রাখবা।
এখন আমরা চুনা পাথরের সাথে অ্যাসিডের বিক্রিয়া দেখব। চুনা পাথর প্লাস অ্যাসিড, ঠিক আছে। তাহলে চুনা পাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। আর অ্যাসিড, যে কোনো একটা অ্যাসিড নাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এখানে একটা নোট নিয়ে রাখো যে কার্বনেট থাকলেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। খুবই গুরুত্বপূর্ণ, কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই যে এখানে কার্বনেট আছে, তাহলে কি উৎপাদন হবে বলো? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। প্রথমেই কার্বন ডাইঅক্সাইডটা লিখে ফেলো, ঠিক আছে। তাহলে এখান থেকে যখন কার্বন ডাইঅক্সাইড চলে যায়, এখানে আর কি থাকে? ক্যালসিয়াম। কার্বন ডাইঅক্সাইড তো চলে গেছে, কার্বন আর দুইটা অক্সিজেন, আর কি থাকে? একটা অক্সিজেন, ঠিক আছে। তাহলে এবার এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হবে। তাহলে এই ক্যালসিয়াম এটা কি ধনাত্মক না? আর অক্সিজেন ঋণাত্মক। হাইড্রোজেন ধনাত্মক, ক্লোরিন ঋণাত্মক। তাহলে ক্যালসিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া কি তৈরি হয়? ক্যালসিয়াম ক্লোরাইড। কিভাবে লিখবো? ক্যালসিয়ামের যোজনী 2 আর ক্লোরিনের যোজনী 1। আর এখানে কি আছে? অক্সিজেন এবং হাইড্রোজেন। অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি হতে পারে? পানি। খুবই সহজ। আবারও বলি, দেখো, চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। অন্য যে কোনো অ্যাসিডও নেওয়া যাবে। তাহলে কার্বনেট থাকলে কি উৎপাদন হবে? কার্বন ডাইঅক্সাইড। এটা প্রথমে লিখে ফেলবা। এরপরে এই যে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাওয়ার কারণে এখানে আর কি থাকে? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম হলো প্লাস আর অক্সিজেন মাইনাস, তো প্লাসের সাথে কার ইন্টারাকশন হবে? মাইনাসের। আর এইচ আর ও মিলে পানি তৈরি করে। তাহলে এভাবে ক্যালসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করে। খুবই সহজ, ঠিক আছে। তাহলে চুনা পাথরের সাথে যে কোনো অ্যাসিডের এই বিক্রিয়াটা হবে। এটা শিখলাম আমরা কার্বনেট। এখন যদি বাইকার্বনেট হয়, বাইকার্বনেট, বাইকার্বনেট কোনগুলা? যেমন ধরো সোডিয়াম বাইকার্বনেট। এই যে HCO3, এটাকে কি বলা হয়? হাইড্রোজেন কার্বনেট অথবা বাইকার্বনেট। এখানে আমি লিখে দিই যে HCO3 মাইনাস, এটাকে কি বলা হয়? বাইকার্বনেট। তাহলে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, খাবার সোডা। এই সোডিয়াম বাইকার্বনেটের সাথে কার বিক্রিয়া হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। আবারও সেম বিক্রিয়া। কার্বনেট থাকলে কি উৎপাদন হবে? কার্বনেট থাকলে কি উৎপাদন হবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাওয়ার কারণে আর কি থাকে? একটা H থাকে আর O থাকে, আর এদিকে সোডিয়াম, ঠিক আছে। তাহলে সোডিয়াম কি? প্লাস, আর এদিকে OH। এদিকে দেখো হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাস। তাহলে এই প্লাসের সাথে কে যুক্ত হবে? ক্লোরিন। তাহলে কোন যৌগটা তৈরি হয়? সোডিয়াম ক্লোরাইড। আর H আর OH মিলে কি তৈরি হতে পারে? পানি। খুবই সহজ, বিক্রিয়াগুলো খুবই সহজ, ঠিক আছে। বিক্রিয়া দেখে ভয় পাওয়ার কিছু নাই। আবারও বলি, দেখো, এই যে কার্বনেট কি উৎপাদন হবে? কার্বন ডাইঅক্সাইড। তারপরে এখান থেকে এখানে একটা অক্সিজেন থেকে যায় আর হাইড্রোজেন থেকে যায়, আর হলো সোডিয়াম। তাহলে সোডিয়াম কি? প্লাস, আর এটা কি হবে? মাইনাস। তাহলে সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হলে এই যে প্লাসের সাথে কে যুক্ত হবে? মাইনাস। তাহলে সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড। আর H আর OH মিলে, এটা বারবার বলতেছি, H আর OH মিলে কি তৈরি হয়? পানি। বোঝা গেছে কিনা? তাহলে চুনা পাথরের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি কি তৈরি হয়? লবণ তৈরি হয়, পানি তৈরি হয়, প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটা এইভাবে লিখে রাখতে পারো যে লবণ প্লাস পানি প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড। এটা হলো লবণ। লবণ কিভাবে চিনবো? প্রথমত হলো সে অ্যাসিড না, ঠিক আছে। অ্যাসিড কিভাবে চিনি? যে যৌগটাতে অবশ্যই কি থাকতে হবে? হাইড্রোজেন থাকতে হবে, এবং যে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে। আর ক্ষার কিভাবে চিনি? যে অক্সাইড অথবা হাইড্রোক্সাইড থাকতে হবে। তাহলে এদিকটা খেয়াল করো যে এখানে হাইড্রোজেন নাই, এরপরে অক্সিজেন বা হাইড্রোজেন যেটা থাকার কথা হাইড্রোক্সিল মূলক, এটাও নাই। তাহলে এটা কি হবে? লবণ। খুব সহজে লবণটা চেনা যায়। এরপরে হলো অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া। অ্যাসিডের সাথে কার বিক্রিয়া? ধাতুর বিক্রিয়া। ধাতু প্লাস অ্যাসিড, ঠিক আছে। তো যে কোনো একটা ধাতুর নাম বলো, যেমন ধরো জিঙ্ক। তো অ্যাসিড হিসেবে কি নিব? ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে বিক্রিয়া করে কি তৈরি করবে?
দেখো এই যে জিঙ্ক, সে হলো ধাতু, ধাতু সবসময় কি হয়, ধনাত্মক হয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন ধনাত্মক আর ক্লোরিন ঋণাত্মক, যেহেতু ক্লোরিন অধাতু। তাহলে জিঙ্কের সাথে কে যুক্ত হবে, ক্লোরিন, জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে, তোমরা এখানে অবশ্যই মনে রাখবা যে জিঙ্কের যোজনী 2 হয়, জিঙ্কের যোজনী 2 হয়। তাহলে ক্লোরিনের পাশে কত দিতে হবে, যে জিঙ্কের যোজনী আমি ক্লোরিনকে দিব আর ক্লোরিনের যোজনী জিঙ্কে দিই। ক্লোরিনের যোজনী কত, 1। তাহলে জিঙ্কের যোজনী 2 আর ক্লোরিনের যোজনী 1। তাহলে এইভাবে জিঙ্ক ক্লোরাইড যৌগটা তৈরি হয়েছে। আর এখানে কি আছে, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো এখন এখানে কি আমি শুধু হাইড্রোজেন দিব, শুধু হাইড্রোজেন দিব না, হাইড্রোজেন একাকি থাকে না, আমরা জানি কি মৌলিক গ্যাস সমূহ দ্বিপরমাণু, তাহলে হাইড্রোজেন H2 আকারে থাকবে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে এটা যে হাইড্রোজেন গ্যাস, এটা আমি কিভাবে বুঝবো, এটা যে হাইড্রোজেন গ্যাস, এটা কিভাবে আমরা পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে পারি। ঠিক আছে, তুমি এই হাইড্রোজেন গ্যাসটাকে একটা টেস্ট টিউবের ভিতরে নাও, তাহলে এই টেস্ট টিউবের ভিতরে এখন কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে। এই টেস্ট টিউবের ভিতরে হাইড্রোজেন গ্যাস আছে। এখন তুমি একটা দেয়াশলাই, দেয়াশলাইয়ের যে সামনের যে কাঠিটা আছে, সামনের যে অংশটা আছে ফসফরাসের তৈরি, এই কাঠিটাকে জ্বালাবা। ঠিক আছে, জ্বালানোর পরবর্তীতে তুমি এই টেস্ট টিউবের মুখে ধরবা, এই হাইড্রোজেন গ্যাসটা কি করে এই আগুনটাকে নিভিয়ে দিবে। ঠিক আছে, একটা পপ পপ শব্দ করবে। ঠিক আছে, পপ পপ শব্দ করে জ্বলছে। তাহলে আমি আবার বলি যে আমরা একটা টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবের ভিতরে হাইড্রোজেন গ্যাস নিলাম, এখন একটা জ্বলন্ত দিয়াশলাই, জ্বলন্ত দিয়াশলাই যখন আমি এটার মুখে ধরবো তখন এটা পপ পপ শব্দ করে। এটা দেখে কি প্রমাণ হয় যে এখানে যে গ্যাসটা ছিল এটা হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস ছাড়া অন্য কোনো গ্যাস এভাবে, এখানের 104 নম্বর পৃষ্ঠায় দেখো চুনের পানি এবং অ্যাসিডের বিক্রিয়া। ঠিক আছে, এই যে এটা হলো চুনের পানি। ঠিক আছে, চুনের পানি এবং অ্যাসিডের বিক্রিয়া, একটা অ্যাসিড নিলাম সালফিউরিক অ্যাসিড। এই যে চুনের পানি, এখানে চুনের যে ক্যালসিয়াম এটা কি ধনাত্মক, আর হাইড্রোক্সাইড আয়নটা কি ঋণাত্মক। আর এই যে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনটা হলো ধনাত্মক আর সালফেটটা হলো ঋণাত্মক। তাহলে এই যে ক্যালসিয়ামের সাথে কে যুক্ত হবে, সালফেট। কেন, কারণ ক্যালসিয়াম প্লাস আর সালফেট হলো মাইনাস। তাহলে ক্যালসিয়াম এবং সালফেট মিলিত হয়ে কি তৈরি করবে, ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়ামের যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, কাটাকাটি গিয়ে আর কিছু থাকে না। আর OH এবং H এই দুটা মিলে কি তৈরি হতে পারে, পানি। তাহলে বিক্রিয়াগুলো খুবই সহজ। কেমন, চুনের পানির সাথে অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হচ্ছে, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ক্যালসিয়াম সালফেট এবং পানি তৈরি হচ্ছে। পরীক্ষার সময় অবশ্যই এদের নামগুলো লিখে দিবে, যেমন ধরো ক্যালসিয়াম সালফেট, এটা লিখে দিবে ক্যালসিয়াম সালফেট, নতুবা স্যারের নাম্বার কমিয়ে দেবে, ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে আমরা এখানে দেখি যে এখানে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা ক্ষার। কেমন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হওয়ার কারণে এটা লিটমাস পেপারে কি ধরনের পরিবর্তন করবে, লিটমাস পেপারের কি ধরনের পরিবর্তন করবে, যে এটা যখন আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত দ্রবণ একটা বিকারে নিলাম বা টেস্ট টিউবে নিলাম, এখানে একটা লাল লিটমাস পেপার ডুবালাম, এটা কিসে কনভার্ট হয়ে যাবে, নীল লিটমাস পেপারে কনভার্ট হবে। ঠিক আছে, নীল লিটমাস পেপারে কনভার্ট হয়ে যাবে। নীল লিটমাস পেপারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিলাম ধরো 10 ml, সালফিউরিক অ্যাসিড নিলাম 10 ml। এই জায়গাটা একটু বুঝো যে আমি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু নিছি, 10 ml। ঠিক আছে, এখন আমি লিটমাস পেপার ডুবাইলাম, কি ধরনের লিটমাস পেপার ডুবাইছি, লাল লিটমাস পেপার ডুবালাম। এতে করে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, নীল লিটমাস পেপারে কনভার্ট হয়ে যাবে। এখন আমি বাহির থেকে কি যুক্ত করব, এখানে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড যোগ করলাম। তাহলে সালফিউরিক অ্যাসিড কতটুকু যোগ করব, ধরো 10 ml যোগ করলাম। তো 10 ml ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 10 ml সালফিউরিক অ্যাসিডের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে ফেলে। বিক্রিয়া করার কারণে
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলছে। তাহলে এখন দ্রবণে কি আছে? ক্যালসিয়াম সালফেট এবং পানি। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেটটি কি? লবণ। লবণ হওয়ার কারণে সে, আমি যদি আবার এখানে যদি ধরো আবার লাল লিটমাস পেপারটা ডুবাই, আবার যদি লাল লিটমাস পেপারটা ডুবাই, যেহেতু দ্রবণে আমার এখন কি আছে? ক্যালসিয়াম সালফেট এবং পানি। দ্রবণে কি আছে? ক্যালসিয়াম সালফেট এবং পানি। তাহলে যেহেতু দ্রবণে ক্যালসিয়াম সালফেট এবং পানি আছে, ক্যালসিয়াম সালফেট হলো লবণ, এটা অ্যাসিডও না, ক্ষারও না, তাহলে আমার লিটমাস পেপারের, লিটমাস কাগজের বর্ণের কোনো ধরনের পরিবর্তন হবে না। ঠিক আছে, প্রথমে আমি আবারও বলতেছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন প্রথমে দ্রবণে ছিল, এই পর্যন্ত যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল, তখন কিন্তু লাল লিটমাস পেপার কিসে কনভার্ট হয়ে গেছে? নীল লিটমাস পেপারে। যখন তুমি সালফিউরিক অ্যাসিড এখানে পুনরায় যোগ করতেছ, এই ক্যালসিয়াম সালফেটের মধ্যে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সালফিউরিক অ্যাসিড যোগ করতেছ, এরা বিক্রিয়া করে কি তৈরি করতেছে? ক্যালসিয়াম সালফেট এবং পানি তৈরি করে ফেলতেছে। তাহলে সম্পূর্ণরূপে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে, তাহলে দ্রবণে থাকবে ক্যালসিয়াম সালফেট এবং পানি। এই জন্য লিটমাস পেপার, যেহেতু এটা লবণ, এটা লিটমাস পেপারে বর্ণের কোনো ধরনের পরিবর্তন করবে না। এরপরের বিক্রিয়াটা আমরা দেখি যে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় কি উৎপাদন হয়। অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় কি উৎপাদন হয়? এটা প্রথমে একটা a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b² যেরকম শিখি আমরা, এখানে একটা সূত্র লিখে ফেলি আমরা, অ্যাসিড প্লাস ক্ষারক বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ প্লাস পানি। তাহলে যে কোনো একটা অ্যাসিড আমরা লিখি, যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড। যে কোনো একটা ক্ষারক, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক নিলাম, তাহলে কি তৈরি করবে? এই যে হাইড্রোজেন হবে কি? প্লাস, ক্লোরিন হবে কি? মাইনাস। ওই যে বিক্রিয়া, যে কোনো যৌগের প্রথম অংশ কি হয়? প্লাস হয়, আর দ্বিতীয় অংশ মাইনাস। সোডিয়াম কি হবে? প্লাস, হাইড্রোক্সাইড মাইনাস। তাহলে সোডিয়ামের সাথে কে যুক্ত হবে? ক্লোরিন। তাহলে সোডিয়াম ক্লোরাইড। কেন আমি সোডিয়ামকে আগে লিখছি? যে ধনাত্মক অংশ আগে লিখতে হয়, ঋণাত্মক অংশ পরে লিখতে হয়। আর এইচ এবং ওএইচ, এই দুইটা মিক্স হয়ে কি তৈরি করবে? পানি। ঠিক আছে, আজকে আমরা কত পৃষ্ঠা থেকে স্টার্ট করলাম? পৃষ্ঠা নাম্বার 104। 104 থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমরা কোন অধ্যায় পড়তেছি? আমরা দশম অধ্যায় পড়তেছি। দশম বিজ্ঞানের দশম অধ্যায় পড়তেছি, অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণীর দশম অধ্যায় বিজ্ঞান পড়তেছি। তাহলে অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় লবণ প্লাস পানি তৈরি হয়, লবণ প্লাস পানি তৈরি হয়। এরপরে দেখো আরেকটা অ্যাসিড নিলাম আমরা, ধরো নাইট্রিক অ্যাসিড, HNO3, এটার নাম কি? নাইট্রিক অ্যাসিড। আর ক্ষার হিসেবে নিলাম ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে দেখো একই রকম, যে অ্যাসিডের হাইড্রোজেন হলো ধনাত্মক আর নাইট্রেট হলো ঋণাত্মক, পটাশিয়াম ধনাত্মক, হাইড্রোক্সাইড হলো ঋণাত্মক। তাহলে পটাশিয়ামের সাথে কে যুক্ত হবে? নাইট্রেট, KNO3। আর কি তৈরি হবে? H এবং OH মিলে পানি তৈরি হবে। খুবই সহজ বিক্রিয়াগুলো। ঠিক আছে, যে নাইট্রেটের যোজনীগত 1, পটাশিয়ামের যোজনীয় 1, এই জন্য আমরা আর কিছু লিখি নাই। বোঝা গেছে কিনা? তাহলে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া কি তৈরি হবে? লবণ এবং পানি। এরপরে ধাতুর সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয়, পরবর্তী সূত্র, ধাতুর সাথে যদি কিসের বিক্রিয়া? অ্যাসিডের বিক্রিয়া হয়, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপাদন হবে? লবণ প্লাস হাইড্রোজেন। আমরা একটা বিক্রিয়ার সাহায্যে একটু বুঝি। যেমন ধরো একটা ধাতু নিলাম জিঙ্ক, আর অ্যাসিড নিলাম ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে জিঙ্ক কি? ধাতু, তার মানে এটা ধনাত্মক। হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন হলো প্লাস আর ক্লোরিন হলো মাইনাস। তাহলে জিঙ্ক আর ক্লোরিন মিলে জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে, প্লাস তৈরি করবে কি? হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, আবার অন্য কোনো, যেমন জিঙ্কের পরিবর্তে আমি নিতে পারি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সাথে আমি নিলাম ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু, এই জন্য প্লাস, হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে প্লাস মাইনাসে যুক্ত হয়ে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন কি একা থাকতে পারে? পারে না। তাহলে হাইড্রোজেন কি হিসেবে? দ্বিপরমাণু হিসেবে থাকে।
বোঝা গেছে কিনা? এরপরে আরো একটা বিক্রিয়া দেখি আমরা, কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া। কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া। 104 নাম্বার পৃষ্ঠার শেষে কার্বনেটের সাথে কিসের বিক্রিয়া? অ্যাসিডের বিক্রিয়া। যেমন ধরো সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, কার্বনেটের যোজনী কত 2 আর সোডিয়ামের যোজনী 1, তাহলে কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া। অ্যাসিড হিসেবে ধরো আমরা নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি তৈরি হবে? কি তৈরি হবে এখানে? এই যে সোডিয়াম প্লাস কার্বনেট মাইনাস হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, তাহলে সোডিয়ামের সাথে কি যুক্ত হবে? ক্লোরিন, তাহলে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস, আমি কি বলছিলাম যে কার্বনেট থাকলে কি উৎপাদন হবে? কার্বন ডাইঅক্সাইড। আর এখানে কি থাকে? কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড চলে গেলে একটা অক্সিজেন থাকে, আর এখানে কি থাকে? হাইড্রোজেন থাকে, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি হবে? পানি। খুবই সহজ বিক্রিয়াগুলো, ঠিক আছে। বিক্রিয়া একটু প্র্যাকটিস করতে হয়, দেখলে সহজ মনে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে তুমি এই বিক্রিয়া ভুলে যাবা। প্র্যাকটিস কিভাবে করবা? বামের অংশটা লেখো, বামের অংশটা লেখার পরে তুমি দেখো যে ডানের অংশটা তুমি লিখতে পারতেছো কিনা, ঠিক আছে। বামের অংশটা লেখার পরে ডানের অংশটা তুমি চেক দিবা যে তুমি লিখতে পারতেছো কিনা, ঠিক আছে। অম্ল, ক্ষার এবং লবণ কিভাবে শনাক্ত করব? অম্ল, ক্ষার এবং লবণ কিভাবে শনাক্ত করব? অম্ল শনাক্ত করার প্রসেস হলো, তুমি নীল লিটমাস পেপার ডুবাবা, লাল হয়ে যাবে। যদি এরকম লাল হয় তাহলে ওই পদার্থটা অম্ল, ঠিক আছে। এরপরে তুমি যদি কি ব্যবহার করো? ক্ষার কিভাবে শনাক্ত করবা? যে কোনো একটা পদার্থ ক্ষার হবে তখন যদি এটা লাল লিটমাস পেপারকে নীলে পরিণত করে, লাল লিটমাস পেপারকে নীলে পরিণত করে, ঠিক আছে। এরপরে লবণ, লবণ হলো নিরপেক্ষ পদার্থ। লবণের আরেক নাম কি? নিরপেক্ষ পদার্থ, এটা নোট করে নাও। লবণ নিরপেক্ষ পদার্থ। নিরপেক্ষ মানে কি? সে অ্যাসিডও না ক্ষারও না, তার মানে সে লিটমাস পেপারের কোনো বর্ণ পরিবর্তন করবে না। তুমি লাল লিটমাস পেপার ডুবাও, লাল থেকে যাবে, নীল লিটমাস পেপার ডুবাও, নীল থেকে যাবে, সে কোনো ধরনের বর্ণ পরিবর্তন করবে না। এরপরে এখানে একটা নোট নিয়ে রাখতে পারো, তাহলে লবণ এটা লিটমাস পেপারের কোনো ধরনের বর্ণ পরিবর্তন করে না। এরপরে তুমি যদি পানি নাও, ঠিক আছে, পানির ভিতরে ধরো আমি এখানে পানি নিলাম, ঠিক আছে, পানিও দেখা গেছে অ্যাসিডও না ক্ষারও না, তাহলে তুমি এখানে নীল লিটমাস পেপার ডুবাও অথবা লাল লিটমাস পেপার ডুবাও, কোনো ধরনের বর্ণের পরিবর্তন হবে না। কিন্তু একটা ঝামেলা আছে এই জায়গায়, যদি পানিটা দূষিত পানি হয়, ঠিক আছে, যদি পানিটা কি হয়? দূষিত পানি হয়, দূষিত পানি ওইখানে কি থাকতে পারে? অ্যাসিডও থাকতে পারে অথবা ক্ষারক থাকতে পারে, তবে সেক্ষেত্রে সে বর্ণ পরিবর্তন করে ফেলতে পারে, ঠিক আছে। শুধু পানি, সে লিটমাস পেপারে কোনো ধরনের বর্ণ পরিবর্তন করবে না, লাল লিটমাস হোক অথবা নীল লিটমাস। লবণ লিটমাস পেপারে কোনো ধরনের বর্ণ পরিবর্তন করবে না। এই তো মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমাদের অ্যাসিডগুলো আমরা জানলাম, তারপরে ক্ষারক জানলাম, লবণ জানলাম এবং নির্দেশক জানলাম। আমি আবার সংজ্ঞাগুলো একটু বলে দিই। অ্যাসিড হলো যাদের মধ্যে হাইড্রোজেন থাকবে এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করবে তারা হলো অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে ক্ষার কারা? যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন প্রদান করবে, যে সকল পদার্থে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, যে সকল পদার্থে কি থাকবে? অক্সিজেন এবং হাইড্রোজেন থাকবে, এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে তারা হলো ক্ষার। এটা কারা? কয়েকটা ক্ষারের নাম লিখে দিই আমি, ঠিক আছে। এই বইয়ে যতগুলা ক্ষার আছে আমি লিখে দিই তোমাদেরকে। যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরে ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এগুলোতে সরাসরি কি আছে?
যে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে, এই জন্য এরা ক্ষার। আর ব্যতিক্রম আছে দুইটা, একটা হলো অ্যামোনিয়া আর একটা হলো ক্যালসিয়াম অক্সাইড। অ্যামোনিয়াতে ঝামেলাটা কি, যে অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা থাকার কথা কিন্তু আছে একটা, কিন্তু এটা ক্ষার হিসেবে কাজ করে কখন, এটা অ্যামোনিয়াকে যখন আমরা পানিতে দিব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আবার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে। একইভাবে ক্যালসিয়াম অক্সাইডে শুধু অক্সিজেন আছে কিন্তু হাইড্রোজেন নাই, কিন্তু এটাকে যখন আমরা পানিতে দিব সে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আবার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে। তারপরে আমরা শিখছি নির্দেশক। নির্দেশক হলো ওই সকল পদার্থ যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটা পদার্থ অ্যাসিড নাকি ক্ষারক নাকি নিরপেক্ষ পদার্থ বা লবণ সেটা নির্ণয় করে, তাদেরকে বলা হয় নির্দেশক। নির্দেশক কারা কারা, যেমন ধরো লিটমাস পেপার, ফেনপথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। এই চারটা একটু মুখস্থ করে রাখবা, ফেনপথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তারপরে হলো লিটমাস পেপার। তারপরে আমরা শিখছি বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো শিখলাম, যেমন অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়া লবণ এবং পানি তৈরি হয়। এরপরে কোনো একটা যৌগে যদি কার্বনেট থাকে, কোনো একটা যৌগে কার্বনেট থাকলে সে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে, তাহলে কার্বনেট যুক্ত যে কোনো একটা যৌগ অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি উৎপাদন হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এছাড়া আমরা শিখছি ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপাদন হয়। ওই হাইড্রোজেন গ্যাস আবার কিভাবে শনাক্ত করা যায়, যে হাইড্রোজেন গ্যাস যুক্ত একটা টেস্ট টিউবে মুখে যখন আমরা জ্বলন্ত দিয়াশলাই জ্বালাবো তখন সেটা পপ পপ শব্দ করে জ্বলে উঠবে। ঠিক আছে, এরপরে আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য শিখছি, ক্ষারকের বৈশিষ্ট্য শিখছি। তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য কি হতে পারে, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে, অ্যাসিড টসসাকযুক্ত, অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে, অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এরকম অনেক বেশ কয়েকটা তোমার বৈশিষ্ট্য দেওয়া যায়। কেমন, যেগুলাতে মনে রাখবা, যেগুলাতে তুমি কি দিতে পারো, বিক্রিয়া দিতে পারো, অবশ্যই সেগুলোতে বিক্রিয়া দিবা। বিক্রিয়া না দিলে পরীক্ষায় নাম্বার কাটার সুযোগ থাকে স্যারদের। ঠিক আছে, আর ক্ষারকের কি বৈশিষ্ট্য হতে পারে বা ক্ষারের কি বৈশিষ্ট্য, ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করে। তারপরে ক্ষার কি ধরনের স্বাদযুক্ত, কটু স্বাদযুক্ত। তারপরে ক্ষার পিচ্ছিল হয়। ঠিক আছে, যেমন ধরো সাবানে ক্ষার থাকে, সাবান কেমন পিচ্ছিল না, এভাবে মনে রাখতে পারো, সাবান পিচ্ছিল, তার মানে ক্ষার পিচ্ছিল। এরপরে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এই কয়েকটা বৈশিষ্ট্য বলে দিতে পারলে হবে। যেমন ধরো পরীক্ষা আসলো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক বা ক্ষার, ব্যাখ্যা করো। বা ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, ব্যাখ্যা করো। ঠিক আছে, তখন তুমি এই 4-5টা বৈশিষ্ট্য দিয়ে দিবে, তখন ফুল মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। তাহলে তোমাদের এখন করণীয় কি, তোমাদের করণীয় হলো আমি যেভাবে পড়াইলাম এই অনুসারে তোমরা পুরো বইটা পড়বা। ঠিক আছে, আমি যখন যে পৃষ্ঠায় গেছি আমি কিন্তু পৃষ্ঠা নাম্বার বলে দিছি। বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করবা, এরপরে এমসিকিউ সলভ করবা। এমসিকিউতে যদি কোনো প্রবলেম থাকে অথবা সৃজনশীলে যদি কোনো প্রবলেম থাকে, আমার যে ফেসবুক লাইভ অথবা ইউটিউব এখানে নিচে যে কমেন্ট আছে কমেন্টে কমেন্ট করবা। আমি পরবর্তীতে যখন আবার সময় পাবো তখন তোমাদের সৃজনশীল বোর্ডে যদি কোনো সৃজনশীল প্রবলেম থাকে ওইটা আমি আলোচনা করে দেব। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, যারা ক্লাস করেছো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।